কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতের নৈরাজ্য সম্পর্কে সবাইকে সজাগ থাকার পরামর্শ। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বাংলা ব্লক কর্মসূচি আজ। পেনশন স্কিম বাতিল দাবিতে শিক্ষক ধর্মঘট অব্যাহত। বিএনপির ৪ মহানগর কমিটি ঘোষণা, যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের অধীর অপেক্ষা, পরীক্ষিতদের মূল্যায়নের আশ্বাস কেন্দ্রের। এবং বন্যায় বিপর্যস্ত ১৫ জেলার জনজীবন, উত্তরের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত, গাইবান্ধায় ৭০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ নিয়ে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবনে এক অনুষ্ঠানে তিনি এও বলেন, বিএনপি জামায়াতের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন নাসির উদ্দিন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর যখন রাজপথের আন্দোলনে বিএনপি জামাত সরকারের পুলিশি নির্যাতন, তখন আত্মপ্রকাশ হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের। প্রতিষ্ঠার পর থেকে পার হয়েছে ২২ বছর। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় এবং মহানগরের নেতাদের সঙ্গে গণভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজ হাতে গড়া সংগঠনের প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুরু থেকেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে যুব মহিলা লীগ। যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। শেখ হাসিনা বলেন, ভোট চুরির দায়ে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয়েছিল খালেদা জিয়াকে। অর্ধেক জনগোষ্ঠী নারীর ক্ষমতায়নের ফলে দেশের অগ্রগতি তুলে ধরেন তিনি। আমরা বারবার সরকারে এসেছি, আসার ফলে আজকে বলবো যে প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশকে একটা উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছি। তার মধ্যে সবচেয়ে বড় কথা ছিল নারী ক্ষমতায়ন। কারণ মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখনো উঠে দাঁড়াতে পারে না, সেই দেশের উন্নতি হতে পারে না। এ কথাটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলতেন। কোটা বিরোধী আন্দোলন নিয়েও কথা বলেন শেখ হাসিনা। দেখেন যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটাকে তারা প্রমাণ করুন। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যুব মহিলা লীগের নেত্রীদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সিদ্ধান্তের প্রতিবাদে আজ বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টা থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করা হবে। শনিবার রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এদিকে প্রত্যয় নামের পেনশন স্কিম বাতিল দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষক ধর্মঘটের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন মুরাদ। নয়ন, দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পরবর্তী কর্মসূচিটা কি আমাদের জানাবেন? মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে রয়েছে এই মুহূর্তে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বুয়েট সহ ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে আছেন। তাদের আন্দোলনের যৌক্তিকতা হচ্ছে
যে সার্বজনীন পেনশন স্কিমের যে প্রত্যয় কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির বিরোধিতা করছেন তারা এবং সেই কর্মসূচিকে যে প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপন বাতিল চেয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বেশ কয়েকদিন ধরে শিক্ষকরা আন্দোলনে আছেন এবং তারা কিন্তু ক্লাস এবং পরীক্ষা সব কিছু বর্জন করেছেন এবং নিয়মিত তারা কলা ভবনের সামনে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করছেন এবং তারা ঘোষণা দিয়েছেন যে এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি বাতিল না হবে সেই পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের যে পেনশন স্কিম বাতিলের পক্ষে তারা নানান যৌক্তিকতা তুলে ধরছেন নিয়মিত এই কর্মসূচির মধ্যে। শিক্ষকরা সেখানে বক্তব্য রাখছেন, সিনিয়র শিক্ষকরা বক্তব্য রাখছেন এবং তারা এই পেনশন স্কিমের পজিটিভ এবং নেগেটিভ যে দিকগুলি আছে সেগুলি উপস্থাপন করছেন, সেগুলি তুলে ধরছেন যাতে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন এবং অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন যে 1 জুলাই থেকে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেই প্রজ্ঞাপনটি যাতে বাতিল করা হয় এবং বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কোটা বিরোধী যে আন্দোলন সেটিও কিন্তু চাঙ্গা রয়েছে এবং আজকে বাংলা ব্লকেট নামে কর্মসূচি পালন করবে কোটা আন্দোলনকারীরা। তারা 3টার দিক থেকে এই কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দেওয়া আছে এবং শাহবাগে এরই মধ্যে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন এবং আমরা জেনেছি বিভিন্ন জায়গায় তারা জড়ো হচ্ছেন এই বাংলা ব্লকেট নামে যে আন্দোলন তারা ঘোষণা দিয়েছে সে আন্দোলন করার জন্য। মাহমুদ। নয়ন, আপনাকে ধন্যবাদ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম এবং বরিশাল মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে দলের ঢাকা মহানগর উত্তরের 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আর রফিকুল আলম মঞ্জুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হলো। দিনক্ষণ ঠিক করা না গেলেও যে কোনো দিন ঘোষণা হতে পারে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ যুবদলের কেন্দ্রীয় কমিটি। এক্ষেত্রে পদ প্রত্যাশীরা দলে সভা সমাবেশ, বড় বড় বহর নিয়ে তাদের শক্তির জানান দিচ্ছেন। তবে বিএনপি নেতারা জানান, যারা দলের দুর্দিনে পাশে ছিলেন এমন নেতৃত্বকে বাছাই করবেন দলের হাইকমান্ড। খুব দ্রুত সময়ের মধ্যে দলের বিলুপ্তি কমিটিগুলো গঠন করা হবে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গেল 13 জুন মধ্যরাতে যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপি। প্রায় 23 দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোনো বিলুপ্ত কমিটি গঠন করা হয়নি। তবে নিরাসন্নি যুবদলের পদপ্রত্যাশীরা সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে দলের হাইকমান্ড ত্যাগী নির্যাতিতদের মূল্যায়ন করবেন বলে আশা জানান তারা। আন্দোলন সংগ্রামকে গতিশীল করতে পারবেন ওই ধরনের বিগত দিনে করেছেন, ভবিষ্যতে করবেন, আমরা এই ব্যাপারে আশা করি। প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে আবার ওই জনগণের রাষ্ট্রকে জনগণের হাতে তুলে দিতে পারবে এরকম একটি সফল আন্দোলন পরিচালনা করার সক্ষমতা যাদের আছে তাদেরকেই আগামী দিনে যুবদলের নেতৃত্বে বিবেচনা করা উচিত। যুবদলের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হলে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন বলেও জানান পদপ্রত্যাশীরা। রাজপথে থেকে যদি বেড়ে ওঠা কোনো কর্মীদের গুরুত্বপূর্ণ পদে যদি পদায়ন করা হয়, তবে আমি মনে করি যে তৃণমূল বা উচ্ছ্বসিত হয়, আন্দোলনের গতিশীলতা আরো বেড়ে যায়। দেশটাকে যে লুটপাট করছে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনে যে কোনো ধরনের ত্যাগ তিতিক্ষা বরণ করে নেওয়ার মানসিকতা আমাদের রয়েছে এবং আমাদের অতীত কর্মকাণ্ড সেটাই প্রমাণ করে। সাংগঠনিকভাবে দক্ষ দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়নের আশ্বাস দেন বিএনপি নেতারা। অবশ্যই পরীক্ষিত নেতৃত্ব আসা উচিত। দল সার্বিক দিক বিবেচনা করে আমাদের প্রিয় অভিভাবক দেশনায়ক তারেক রহমান সকল দিক বিবেচনা করে ইনশাআল্লাহ সিদ্ধান্ত দিবে। সবকিছু বিবেচনা করা হবে এবং বিগত সময়ে সাংগঠনিক কর্মকাণ্ড এবং আন্দোলন সংগ্রামের অংশগ্রহণ দুটোকে বিবেচনা করেই করবে কি করবে, নতুন কমিটি দেওয়া হবে। যে কোনো সময় যুবদলের কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তারা। খুব শীঘ্রই দেওয়া হবে, দল চালাতে গেলে তো কমিটি দরকার। হুমায়ুন কবির,
মোহনা সংবাদ, ঢাকা। উজানের ঢল এবং দেশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত 15টি জেলার জনজীবন। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় সদর, কাজীপুর, বেলকুচি ও শাহজাদপুরের কয়েক হাজার মানুষ গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে শেরপুরের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। তিস্তা নদীর পানি বেড়ে লালমনিরহাটের চরাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে 20,000 পরিবার। লালমনিরহাটে বন্যা পরিস্থিতি জানাবো সহকর্মী সুমন খানের কাছে থেকে। সুমন, বন্যায় লালমনিরহাটে এখন কি অবস্থা আর কোন এলাকার অবস্থাটা বেশি খারাপ আমাদের জানাবেন? লালমনিরহাটে কয়েকদিন কিন্তু টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে উজানে ভেসে আসা পাহাড়ি ঢলে কিন্তু লালমনিরহাটের পানি বিপদসীমার উপর দিয়ে না গেলেও কিন্তু পানি ছুঁই ছুঁই করছে কয়েকদিন ধরে। তবে আজকে সকালে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সকাল 9টায় ছিল 13 সেন্টিমিটার নিচে, এখন কিন্তু একটু কমেছে, তারপরেও কিন্তু পানি কিন্তু ছুঁই ছুঁই রয়েছে। আমি একটি যদি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই পানি বাড়ার কারণে লালমনিরহাটের 5 উপজেলায় কিন্তু পানি বাড়ার কারণে 5 উপজেলায় প্রায় 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সেই সাথে তিস্তা নদীর যে তীরবর্তী অঞ্চল, চর অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে, ঘরে কিন্তু পানি ঢুকে গেছে। সেই সাথে বিপাকে পড়েছে সেই পানিবন্দী মানুষগুলো। এখনো পর্যন্ত সেই তিস্তার চরে এখনো শুকনো খাবারও কিন্তু পৌঁছে নেই। এদিকে যদি আমি বিষয়টি বলি যে বীজতলা সহ নানান জিনিস কিন্তু তলিয়ে গিয়েছে, বিশেষ করে গবাদি পশু নিয়েও কিন্তু এই বিপাকে রয়েছে এই তিস্তাপাড়ের মানুষ। আর একটি তথ্য আমি আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আদিতমারি উপজেলা মহিষখোছা ইউনিয়নে যে পানি নিয়ন্ত্রণ বাঁধ, স্পার বাঁধ, সেটি কিন্তু ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে কিন্তু সেটি পরিদর্শন করে তারা কিন্তু জিও ব্যাগ ফেলিয়ে তারা সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং বাঁধ বাঁধার চেষ্টা করছে। আমি আরেকটি তথ্য যাই যে লালমনিরহাট জেলায় কিন্তু এই পানি হওয়ার কারণে, যে বন্যা হওয়ার কারণে যে তিস্তার নদীর তীরবর্তী স্কুলগুলো রয়েছে, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো, 20টি স্কুলে কিন্তু পাঠদান কিন্তু বন্ধ রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড তথ্য অনুযায়ী যেটা আমি বলি আপনাকে, যে এভাবে ভারী বর্ষণ যদি থাকে তাহলে কিন্তু মাঝারি ধরনের একটি বন্যা এই সপ্তাহে নাগাদ হয়ে যেতে পারে। তো মাহমুদ, সব মিলিয়ে ছিল লালমনিরহাট থেকে এই আমার খবরাখবর। সুমন, আপনাকে ধন্যবাদ। ছোঁয়ার আশায় অবৈধ পথে ইতালি যাওয়ার সময় লিবিয়ায় দালালের হাতে জিম্মি হয়ে পড়েছেন মাদারীপুরের আমগ্রাম ইউনিয়নের অর্ধশত যুবক। মোবাইলে অডিও বার্তা পাঠিয়ে দালালরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। ভিটেমাটি বিক্রি করে তাদের দাবি পূরণ করেও মিলছে না মুক্তি। তবে দূতাবাসের মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি আরিফুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মাদারীপুরের রাজুর উপজেলার আমবাগ গ্রামের শাওন বাগচি 8 মাস আগে ভাগ্য বদলের আশায় দালাল মমরাজ ব্যাপারীর প্রলোভনে যাত্রা করেন ইটালির উদ্দেশ্যে। বর্তমানে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন তিনি। বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানে না পরিবার। একই অবস্থা গ্রামের রবিন মল্লিকের। দালালের আশ্বাসে 5 মাস আগে ইটালি যাত্রায় বাড়ি ছেড়ে এখনও তিনি নিখোঁজ। শুধু শাওন আর রবিন নয়, অবৈধ পথে ইতালি যাবার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের আমগ্রাম এলাকার অর্ধশত যুবক। নির্যাতন করে দালালরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। লিবিয়া পর্যন্ত নিয়ে দালালে কি করছে বলতে পারিনি। 14 লাখের কন্ট্রাক্ট করে নিয়ে এর ভিতরে ধরা পড়া সব কিছু সারাবো আমার ভিতর। এখন নিজেরাই গিয়ে গেমে নয় যেতে আটকে রাখছে। আমার ছেলেরে আজকে 8 মাস যাবৎ খোঁজ নাই। এই মানবরূপী দানবদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। 3 মাসের কথা বলে 8 মাস যাবৎ, ঠিক আছে, তারা নেওয়ার পরে সে দালাল অনেক দিন যাবৎ টাকা পয়সা দেওয়ার পরে সে আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করে না। ইতালি পাঠাবে আর কি, তখন ওনাদেরকে গেম দেওয়ার নাম করে
যে গেম ঘরে নিয়ে যাবে ওইখান থেকে ওনাদেরকে পাচার করে দিচ্ছে। প্রশাসন বলছে দূতাবাসের মাধ্যমে যুবকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে। যারা ভুক্তভোগী রয়েছেন, ভুক্তভোগীর পরিবার যদি আমাদের থানায় এসে মামলা দায়ের করেন কিংবা কোর্টে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন, তাহলে আমরা তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বললেন প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াতের নৈরাজ্য সম্পর্কে সবাইকে সজাগ থাকার পরামর্শ। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বাংলা ব্লক কর্মসূচি আজ। পেনশন স্কিম বাতিল দাবিতে শিক্ষক ধর্মঘট অব্যাহত। বিএনপির 4 মহানগর কমিটি ঘোষণা, যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের অধীর অপেক্ষা, পরীক্ষিতদের মূল্যায়নের আশ্বাস কেন্দ্রের। এবং বন্যায় বিপর্যস্ত 15 জেলার জনজীবন, উত্তরের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত, গাইবান্ধায় 70টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে